ওকে, এনিওয়েজ আজকে যে অঙ্কটা করাবো একটু লেখো। Data of velocity change for a car is given below. এটা হচ্ছে মাইমেনসিং বোর্ড 2023 এর কোশ্চেন। আটে 20, 12তে 30, 16তে 40, 20-এ এই পর্যন্তই আছে। নাম্বার সি এর কোশ্চেন হচ্ছে find out the distance crossed by the car in its 16th second. Find out the distance crossed by the car in its 16th second. Number B হচ্ছে draw the velocity versus time graph and calculate the slope. তো দেখেন এই জন্যই আমি আপনাদেরকে হচ্ছে গিয়ে কেমনে গ্রাফ আঁকতে হয় একদম কেস ওয়াইজ আলাদা করে দিচ্ছি, কারণ বোর্ড কোয়েশ্চেনই আপনাকে গ্রাফ আঁকতে বলে এবং সেখান থেকে স্লোপ বের করতে বলে। সো বেসিক্যালি ধরেন যখন এরকম পরীক্ষায় বলবে আপনাকে, আমি অ্যাডভাইস করব গ্রাফ পেপারে আঁকার জন্য। এই গ্রাফটা, যেই গ্রাফটা আপনাকে আঁকতে বলে নাই, আপনি জাস্ট বোঝানোর জন্য আঁকছেন, সেটা আপনি ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট যেই গ্রাফটা আপনাকে পরীক্ষায় আঁকতে বলবে, মেক শিওর আপনি ওটা অবশ্যই গ্রাফ পেপারে প্রপার ওয়েতে হ্যাঁ প্রোভাইড করে। স্কুলে যদি না করে কিছু করার নাই, কিন্তু বোর্ড পরীক্ষায় গ্রাফ পেপার প্রোভাইড করবে। ঠিক আছে? সো এই জন্য গ্রাফ পেপারে অবশ্যই আঁকবেন, এবং গ্রাফ পেপারে আঁকার জন্য কিভাবে আঁকতে হয় সেই প্র্যাকটিসটা বাসায় করবেন, করে আমাকে দেখাবেন। দেখেন এই যে সিকিউ গুলো আমি আপনাদেরকে এখন করাচ্ছি, সবগুলো সিকিউ তুমি করাইতে পারবো না। যেমন ধরেন গতকালকে আমি একটা যশোর বোর্ডের একটা সি করাই ডি করাইতে গিয়ে আমার পুরো ক্লাস শেষ হয়ে গেছে, তাই না? আজকেও দেখা যাবে যে এটা সলভ করতে করতে মোটামুটি পুরো ক্লাস শেষ হয়ে যাবে। এরকম প্রত্যেকটা ক্লাসে একটা করে সিকিউ দিলে তো ধরেন বোর্ড জীবনেও কভার করা যাবে না। আপনার অ্যাট লিস্ট যেটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে 2021 থেকে শুরু করে 2024 পর্যন্ত, যে 25 এর এসএসসি এক্সাম হবে কয়েকদিন পর, তাই না? সো ওইটার প্রশ্ন পাইলেও আপনার, যেহেতু ওই পরীক্ষাটা হওয়ার পর পর সঙ্গে সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ ওরা আলাদা করবে না, আপনি কোয়েশ্চেন গুলা দেখবেন যে উদ্ভাসের গ্রুপে কিন্তু সঙ্গে সঙ্গে পোস্ট দিয়ে দেয় না, প্রত্যেকটা বোর্ড ওয়াইজ কোয়েশ্চেন দিয়ে দেয় আনসার সহ। আপনি কি করবেন, ওইগুলা বাইট করে কোনটা কোন চ্যাপ্টারে আলাদা করে ফেলবেন, আপনার মতো করে লাগলে খাতায় লিখে ফেলবেন। লিখে তারপর আপনি আপনার গাইডের সাথে হোক, আপনার বইয়ের সাথে হোক স্ট্যাপলার করে রাখবেন। এবং আপনার কাজ হচ্ছে 2021 থেকে 2025 পর্যন্ত যতগুলো এরকম চ্যাপ্টার ওয়াইজ বোর্ড কোয়েশ্চেন আছে সব সলভ করে ফেলা। যদি সব সলভ করতে পারেন তাহলে আপনার এই যে স্কুলে যে ক্লাস টেস্ট হবে, স্কুলে যে আপনাদের সামনে প্রি টেস্ট এবং টেস্ট এক্সাম হবে, এবং তারপর এসএসসি পরীক্ষা হবে, এইখানে ধরেন মোটামুটি আপনি ধারণা করতে পারেন যে 80% আপনার কভার থাকবে। ঠিক আছে?
বাকি যে 20% সেই 20% হ্যান্ডেল করার জন্য আমাদের ক্লাস আছে, এবং টেস্ট পেপারের যে বাকি কোয়েশ্চেন গুলো আছে সেগুলো। ঠিক আছে, একটা জিনিস আমি আপনাদেরকে বলে দেই, পরীক্ষায় সেটা আপনার ক্লাস টেস্ট হোক, প্রি টেস্ট হোক এবং এসএসসি পরীক্ষা হোক, পরীক্ষায় বেশি নাম্বার ক্যারি করার জন্য সি এবং ডি মোটামুটি বোর্ডের সবগুলো প্র্যাকটিস করলে এনাফ। কিন্তু AR থেকে নাম্বার আসে AR থেকে এবং শর্ট অ্যান্সার কোয়েশ্চেন থেকে। ঠিক আছে, আপনাকে এই জন্য আমি যেমন আপনাদের এই যে এখন মোটামুটি আপনারা যারা যারা হোমওয়ার্ক জমা দিচ্ছেন, একটা রেগুলারিটি চলে আসছে, খাতায় প্রচুর লিখে লিখে আপনারা অভ্যাস করে ফেলছেন। এই অভ্যাসটাই যদি আপনি জাস্ট আপনার এসএসসি পরীক্ষা পর্যন্ত, আপনাদের এসএসসি পরীক্ষা হবে 2025 এপ্রিলে, সো যদি এই প্র্যাকটিসটাই আপনারা এপ্রিল পর্যন্ত চালা যেতে পারেন প্রত্যেকটা সাবজেক্টে, আমি জাস্ট ফিজিক্সটা দিচ্ছি, কেমিস্ট্রি বায়োলজিতে যদি আপনি আপনার মতো করে চালা যেতে পারেন, ট্রাস্ট মি, আপনাদেরকে এসএসসি পরীক্ষায় কেউ ইনশাআল্লাহ বিট করতে পারবে না, বা আপনার নাম্বারের সমস্যা হবে না ইনশাআল্লাহ। কিন্তু শর্তটা হচ্ছে এটা আপনাকে কন্টিনিউ করতে হবে। হয়তোবা দেখা যাবে যে আপনি স্কুলের পরীক্ষা দিয়ে আসছেন, আপনার নাম্বার যেরকম আপনি এক্সপেক্ট করছেন এরকম পাবেন না, এটা কখনোই পাওয়া সম্ভব না। বাট ইউ ক্যানট লিভ ইউর প্র্যাকটিস টু লাক, ইউ হ্যাভ টু কিপ ইউর প্র্যাকটিস, এবং আপনার এটা বাড়াইতে হবে, আস্তে আস্তে বাড়াইতে হবে। ধরেন আপনি আজকে আমাকে ভেলোসিটি ডেফিনেশন একভাবে লিখে দিন হোমওয়ার্কে, আমি আপনাকে একভাবে ইভালুয়েট করে দিছি, আপনার 2 দিন পরে বা 1 সপ্তাহ পরে মনে হয়েছে যে না, ভেলোসিটি ডেফিনেশন এভাবেও লেখা যায়, আপনার মনে হয়েছে, ভুল কি ঠিক পরের কথা, আপনার মনে হয়েছে, আপনি সেটা অ্যাপ্লাই করেন, আপনি সেটা আবার লিখে আমাকে জমা দেন দেখা। অথবা আপনি ওই যে আপনাদের যে আমি এক্সাম নিব, সেই এক্সামের মধ্যে গো ক্রিয়েটিভ, আপনি ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা আপনি লেখেন, ওখানে তো সমস্যা নাই, আপনি যদি নাম্বার থাকে আপনি শিখতেছে কি, রাইট? সো এইভাবে আবার পরীক্ষায়ও আপনি দেখেন, স্কুলেও আপনি একটা এক্সপেরিমেন্ট করেন যে টিচার আসলে করেন, মানে আব্বা আম্মা ঝাড়ি খাওয়াটা পরীক্ষায় শুনেন, বোর্ডে বসতে মানে দেখেন, আপনি বোর্ডে এক্সপেরিমেন্ট স্কুলে এক্সপেরিমেন্ট করতেছেন মানে তো আর উল্টাপাল্টা জিনিস লিখতেছেন না, টু দা পয়েন্টেই লিখতেছেন, সো হাইয়েস্ট আপনি 1-2 নাম্বার করে একটা গ্যাম্বলিং করতেছেন। আমি আপনাকে এই গ্যাম্বলিংটা বা এই এক্সপেরিমেন্টটা এই জন্য করতে বলছি, কারণ আমি একভাবে দেখে দিব, স্কুলের টিচার অন্যভাবে দেখে দিবে, আরেক টিচার অন্যভাবে দেখে দিবে, সবারটার মিলে আপনার মাথায় একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া হবে যে দিস ইজ হাউ আই শুড রাইট, আমি আসলে এতটুকু লিখে এতটুকু টাইমে শেষ করতে পারি, এর বেশিও লিখবো না, এর কমও লিখবো না। এই ডিসিশনটা না আপনার কাছ থেকে আসতে হবে, এই ডিসিশনটা আমারও না, এই ডিসিশনটা আপনার স্কুলের টিচারেরও না, আপনার বাসার টিচারেরও না। বুঝতে পারছি? তারপর গিয়ে দেখবেন যখন এটা ফলো করবেন, মানে আমি আপনাদেরকে মোটামুটি 120% থেকে 150%-এর একটা পারফেকশনে নিয়ে যেতে চাই, বিকজ আপনি 150% ধরে রাখতে পারবেন না, 150% থেকে স্লিপ করে আপনি 94-95%-এ আসবেন। আমি বুঝাইতে পারছি? এটা আমি আপনাকে একদম ক্লাসে বলে দিলাম, আপনাদের যখন আমি এই যে খাতা দেখবো, দেখেন না পুরা লাল কালি সব জায়গায় আমি দিয়ে ভরাই রাখি, কোনো না কোনো একটা ইনপুট আমি দেই, এই জন্য দেই যেন আপনি ওই লাল কালিটা, মানে আমাদের ব্রেইন নর্মালি লাল জিনিসটা দেখলে একটু প্যারা খায়, যে ভয় পায়, হ্যাঁ, ডেঞ্জার টাইপের একটা ফিল আসে, তো ওই জন্য আপনি যেন রেকটিফাই করে, আমি আপনাকে যে স্ট্যান্ডার্ডে দিচ্ছি আপনি যদি তার 90% স্ট্যান্ডার্ডও মেনটেন করতে পারেন, আপনাকে বোর্ড পরীক্ষা কেউ ইনশাল্লাহ আটকাতে পারবে না। এবং আমি এটা আবারও বলতেছি, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আপনি এ বি এবং শর্ট অ্যান্সার কোয়েশ্চেনে স্যারকে যত যত সিলি মিস্টেকস হোক, আপনার নাম্বার কমার সম্ভাবনা অনেক কম থাকবে। ঠিক আছে, এনিওয়েজ আসুন, এটা যে সি নাম্বার কোয়েশ্চেনটা, এটা সি নাম্বার কোয়েশ্চেনটা একটু ট্রিকি। ট্রিকি এই সেন্সে, খেয়াল করে দেখেন আপনাকে কি জিজ্ঞেস করছে, 16 সেকেন্ড, 16 সেকেন্ডে, তার মানে 1 সেকেন্ডে, তার মানে 1 সেকেন্ডে কতটুকু আগাইছে, যেই সেকেন্ডটা 16 সেকেন্ড, আমাকে বলে নাই যে টোটাল 16 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স ক্রস করছে, আপনাকে কোয়েশ্চেন করছে ইন ইট 16 সেকেন্ড, 16 সেকেন্ডের ডিউরেশন কত, 1 সেকেন্ড, 15 সেকেন্ড শেষ হয়েছে, 16তম সেকেন্ডটা শুরু হয়েছে, ওই 16তম সেকেন্ডের শুরু থেকে 16তম সেকেন্ডের শেষ পর্যন্ত ওই একটা সেকেন্ডে আপনার এই পার্টিকেল কতটুকু আগাইছে আপনার কাছে সেটা জানতে চাইছে। মোস্ট অফ দ্য ছেলে পেলে এটা কি করে, 16, ওই যে দেখা দেখা 16 দেখছে, এই তো সবাই এটাই চিন্তা করে, এভাবেই করতে চায়, এভাবে করে দিয়ে আসে পরীক্ষায়, তারপর মারা খায়। ঠিক আছে, সো এই জায়গায় হচ্ছে কি আমাদেরকে দেখেন, এই জন্য আমি বলছি খুব ভালো করে বুঝতে হবে। এবং এই প্রশ্ন বোঝার জন্য আপনাকে আগে বুঝতে হবে যে ল্যাঙ্গুয়েজটা কিভাবে প্রেজেন্ট, সেই ল্যাঙ্গুয়েজটা বোঝার জন্য আপনাকে বই পড়তে হবে এবং আপনাকে গাইড করতে হবে, দুইটাই করতে হবে। আপনারা অনেকে মনে করেন যে বইয়ে কিচ্ছু লেখা নাই, বইয়ে অনেক কিছু লেখা আছে, মানে বইয়ের কথাগুলা ডিরেক্টলি স্ট্রেট ফরওয়ার্ড না, গল্পের মতো করে দুই একটা চিপাই চিপাই কথা বলে দিচ্ছে, ওইখান থেকে কোয়েশ্চেনটা আসে। বুঝাইতে পারছি? আপনার সবার আগে যেটা দরকার, যেই কারণে আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্টের উপর একটু বেশি জোর দিছিলাম শুরুর দিকে,
যে ইয়ে লিখে নিয়ে আসেন, ডেফিনেশন লিখে নিয়ে আসেন, এগুলো লিখে নিয়ে আসেন। কারণ আপনি বই পড়বেন, বই পড়ে আপনার যেটা মনে হবে যে এখান থেকে এরকম ডেফিনেশন আসতে পারে। কথায় কথা, জীবনে এখন পর্যন্ত ঢাকা বোর্ডে এই কোয়েশ্চেন আসে নাই যে ফিজিক্যাল কোয়ান্টিটি কারে বলে। ঢাকা বোর্ডে আজকে পর্যন্ত প্রশ্নটা আসে নাই, কিন্তু অন্যান্য বোর্ডে আসছে এবং বেশি আসে নাই। অফ টোটাল মনে হয় চ্যাপ্টার 1 থেকে সো ফার 31 বা 32টা কোয়েশ্চেন আসছে সিকিউ এমসিকিউ মিলে, যতদিন পর্যন্ত এসএসসি পরীক্ষা হয়েছে। একেবারেই বেশি আসে নাই, সেখানে গত 5 বছরে চ্যাপ্টার 2 থেকে 135টা কোয়েশ্চেন আসছে এমসিকিউ আর সিকিউ মিলে। তো সেই হিসেবে পুরা মানে সব ডেটা অনুযায়ী যখন দেখেন ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে এটাকে ডিফাইন করা যতটা ইজি, ওহমস ল কে ডেসক্রাইব ততটা ইজি না। ওহমস লকে ডেসক্রাইব করতে হলে ওহমস ল এর যতগুলো কন্ডিশন আছে সেগুলো আপনাকে দিতে হবে। ওহমস ল এর জন্য একটা ফিগার আপনাকে আঁকতে হবে। তারপর কোনটা ক্রস সেকশনাল এরিয়া, কোনটা লেন্থ ওয়াইজ আমার ইলেকট্রন যাইতেছে নাকি প্রোটন যাইতেছে, এই ব্যাপারটা ওহমস লতে যেভাবে আছে আপনাকে ওভাবে মেনশন করতে হবে। অথবা আপনার কাছে মনে হতে পারে যে নিউটনস থার্ড ল অফ মোশন খুব সিম্পল একটা ল, না, যদি এটা পরীক্ষায় স্টেটমেন্ট আপনাকে দিতে বলে আপনাকে ওইটার একটা ফিগার ড্র করে দিয়ে আসতে হবে এবং বুঝাইতে হবে যে কোনটা অ্যাকশন ফোর্স কোনটা রিঅ্যাকশন ফোর্স। ম্যাক্সিমাম ছেলে পেলে এটাই বোঝে না যে অ্যাকশন ফোর্স কোনটা রিঅ্যাকশন ফোর্স কোনটা, এবং অ্যাকশন আর রিঅ্যাকশন যে একটা সেম পার্টিকেলের উপর বা একটা সেম বডির উপর কাজ করতে পারে না এটাও বোঝে না। এবং এটার উপর এমসিকিউ আসে, এগুলোর উপর এমসিকিউ আসে। সো মানে এই যে দেখেন 16 সেকেন্ড বলতে যে 1 সেকেন্ড বোঝায়, এটা বোঝার জন্য আপনি চ্যাপ্টার 1 ভালো মতো করতে হবে এবং চ্যাপ্টার 2 বই পড়া ঝাঁঝরা করে ফেলতে হবে, কারণ কোথাও কোথা থেকে কখন প্রশ্ন আসবে ইউ নেভার নো। আরেকটা জিনিস হচ্ছে, আমি আপনাদেরকে গ্রাফগুলা ঠিক মতো বা চেষ্টা করছি করানোর জন্য, দ্যাটস ওয়াই আপনি বুঝতেছেন যে ডিটাকে কিভাবে অ্যান্সার করতে হবে। বাট যারা পড়ে নাই তাদেরকে কিন্তু এটা বই থেকে করে আসতে হবে এবং বইয়ে দেখবেন ওই যে ইনভেস্টিগেটিভ ওয়ার্কের মধ্যে গ্রাফগুলো আছে। বইয়ে ইনফ্যাক্ট এক্সেলারেশন ভার্সেস টাইমের গ্রাফও আছে, আমি দেখাই নাই বাট বইয়ে এক্সেলারেশন ভার্সেস টাইমের গ্রাফ আছে। এখন আপনাদের যদি হচ্ছে গিয়ে পরীক্ষায় এমসিকিউ তে এটা থেকে প্রশ্ন আসে তখন আপনি কিভাবে অ্যান্সার করবেন, আমি তো করাই নাই ক্লাসে। সো আপনার আমাকে এসে প্রশ্ন করা উচিত যে স্যার বা ভাইয়া আমি তো বইয়ে এক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফ দেখছি, আমাকে এটা দেখাই দেন। বা স্পেসিফিক প্রশ্ন করতে হবে যে স্যার এখান থেকে কিরকম এমসিকিউ আসতে পারে, বা স্যার আমি এই এমসিকিউটা পাইছি গাইডের মধ্যে, আমি এটা সলভ করতে পারি না, আমাকে দেখায় না। চ্যাপ্টার 1 এ এই পাঞ্জেরি যে গাইডটা কিনছেন ওইখানে 350 এমসিকিউ আছে শুধু চ্যাপ্টার 1 থেকে। সো চ্যাপ্টার 2 এর হিসাব বাদ দিলাম এবং ওই গাইডটা দেখবেন এই মোটা, একদম পিওর এই সাইজ। এবং আমি আপনাকে বলে দিচ্ছি যদি আপনি এই গাইডটা পারফেক্টলি শেষ করতে পারেন, আপনার ইন্টার পর্যন্ত এই চ্যাপ্টারগুলোর টপিকে কেউ আটকে যাবে না। এটা দিয়ে আসতো আস্তে 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 আমি বুঝাইতে পারছি। এখন এই গাইডটা সলভ করার জন্য কোথায় কোথায় আপনার হেল্প লাগবে, আই এম দেয়ার ফর ইউ। আপনার আমাকে এসে বলতে হবে যে স্যার আমি এটার প্রশ্ন বুঝি নাই, বা স্যার এটা না, যেমন চ্যাপ্টার 1 এ একটা কোয়েশ্চেন দেখছি আমি যে থিওরি ডিসকাশন, এক্সপেরিমেন্টেশন এন্ড ডেটা অ্যানালাইসিস, এই তিনটা প্রসেসের মধ্যে which one is the most important to you, please explain। চ্যাপ্টার 1 এর থেকে একটা শর্ট অ্যান্সার কোয়েশ্চেন এরকম সায়েন্টিফিক মেথডের মধ্যে তিনটা স্টেপের মধ্যে তিনটা স্টেপ বলেছে, একটা হচ্ছে এক্সপেরিমেন্টেশন, একটা হচ্ছে থিওরি ডিসকাশন বা ব্যাকগ্রাউন্ড স্টাডি, আর একটা হচ্ছে ডেটা কালেকশন। চ্যাপ্টার 1 থেকে এই তিনটা, হ্যাঁ এক্সারসাইজ অল্প সেটা আছে। সো দেখেন গাইডে একভাবে এটা অ্যান্সার করছে, কিন্তু আপনি গাইডের মতো অ্যান্সার করবেন না। আপনার কাছে কারো কাছে থিওরি ডিসকাশন বেশি ইম্পর্টেন্ট হবে, কারো কাছে এক্সপেরিমেন্টেশন বেশি ইয়া হবে, আবার কারো কাছে ডেটা অ্যানালাইসিস হবে। অবশ্যই ভ্যারি করবে, এটা এটা একটা সাবজেক্টিভ অ্যান্সার, এটা অবজেক্টিভ অ্যান্সার না। যে কোন নিচের কোনটা আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হয় এবং আপনার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয় আপনার নিজের পার্সপেক্টিভ অনুযায়ী আপনার লজিক দিতে হবে। এটা শেখার লাভটা কি? এটা শেখার লাভ হচ্ছে যখন আপনি আপনার থিসিস করবেন আজকে থেকে 6 বছর পরে, 7 বছর পরে, গত বছর করছেন, বাট আই এম টকিং অ্যাবাউট আই এম টকিং যখন করবেন, আপনি যে থিসিসের টপিকটা চুজ করছেন কেন চুজ করছেন সেটা আপনার একটা বোর্ডের সামনে কয়েকজন ডক্টরেট করা লোকজনের সামনে, আপনার প্রফেসরের সামনে এবং এক্সটার্নাল লোকজনের সামনে আপনাকে এক্সপ্লেইন করতে হবে যে ওয়াই ডিড ইউ চুজ দিস। ওই যে লজিক্যাল স্টেপ বিল্ডিং সেটার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এখন। আপনি যদি এখন গাইডের অ্যান্সার মুখস্থ করে দিয়ে আসেন তখন আপনাকে কি করতে হবে, ওই আপনার কাছে যেতে হবে, স্যার আপনার মানে একটু অ্যান্সার লিখে দেন, মানে
আমি বুঝাতে পারছি এটার একটা লং টার্ম ইফেক্ট আছে। সো দিস ইজ ওয়াই আমি আপনাদেরকে বলি যে প্লিজ একটু হোমওয়ার্ক গুলা করবেন, লিখে লিখে জমা দিবেন। এবং এই জন্যই একটু আগে আমি আপনাদেরকে বললাম যে এক্সপেরিমেন্ট করেন, লিখার উপর এক্সপেরিমেন্ট করেন। গাইডে একভাবে লেখা আছে, আপনি অন্যভাবে লিখে দেন। এই অঙ্কটা, এই যে সি, এই মহাবিশ্বিক বোর্ড 2023 এর এই প্রশ্নটা, সি এর অ্যান্সার করতে গিয়ে এবং ডি এর অ্যান্সার করতে গিয়ে ওরা এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এই ইকুয়েশন ইউজ করছে। আমি আপনাদেরকে বারবার করে বলছি এই ইকুয়েশন ইউজ না করতে, বাট গাইডে এটা ইউজ করছে। এবং গাইড এটা ইউজ করে ওরা উত্তর ভুল করে না, ওরা উত্তর ঠিকই করছে, কিন্তু প্রসেস ভুল। গাইড জিরো দিয়ে দিল। কেন জিরো দিবে আমি আপনাকে এখন দেখাই। এই ডেটা শিটে দেখেন, ডেটা শিটে দেখে আপনি বুঝতেছেন যে আপনার পার্টিকেল ইউনিফর্ম ভেলোসিটিতে নাই। বুঝতেছেন? বিকজ প্রত্যেকটা মোমেন্টে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। 0 সেকেন্ডে ভেলোসিটি 0, 4 সেকেন্ডে ভেলোসিটি কত 10, 8 সেকেন্ডে ভেলোসিটি কত 20, রাইট? এখন একটা জিনিস দেখেন, 0 থেকে 4 কত সেকেন্ড হয়েছে? 4 সেকেন্ড। এই 4 সেকেন্ড আপনার ভেলোসিটি কত বাড়ছে? 10। 4 থেকে 8 ভেলোসিটি কতটুকু টাইম গেছে? আরো 4 সেকেন্ড। এই 4 সেকেন্ডে ভেলোসিটি কত বাড়ছে? 8 থেকে 12 কতটুকু সেকেন্ড গেছে? আরো 4 সেকেন্ড। ভেলোসিটি কত বাড়ছে? আরো 10। ইউনিফর্মলি ভেলোসিটি ইনক্রিজ করছে। সো এটা একটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। একদম এই ডেটা দেখেই বুঝতেছি না? আমি আপনাদেরকে বলেছি s ইকুয়ালস টু u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t। এটা কখন ইউজ করব? যদি আমি এক্সেলারেশন ইউনিফর্ম নাকি ইউনিফর্ম না এটা শিওর না, তখন আমি ইউজ করতে পারবো ম্যাক্সিমাম, রাইট? এখানে কি আমি একদম এক্সেলারেশন আছে, এবং এটার এক্সেলারেশন কি বের করা যাবে না? আপনি যে কোনো টাইম নেন, 8 আর 29, 12 আর 39, 30 মাইনাস 20 ডিভাইডেড বাই 12 মাইনাস 8 বা 10 ডিভাইডেড বাই 4 চলে আসছে, এক্সেলারেশন চলে আসছে না? এবং প্রত্যেকটা পয়েন্টে একই এক্সেলারেশন না এখানে। সো আপনার এখানে এক্সেলারেশন ইউজ না করলে টিচাররা নাম্বার কেটে দিবে, স্যার এটা বলবে না, বিকজ দ্যাট ইজ হাউ ইটস সাপোজ টু বি। আপনার কাছে পরীক্ষায় যেই ডেটা দিয়ে দিছে, আপনি সেই ডেটাগুলোকে কাজে লাগাবেন, আপনি কোনো ডেটাকে ফেলে দিবেন না। যদি কোনোটা একান্তই কাজে ইউজ করেন না, বা যা আছে সেইগুলাকে ইউজ না করে আপনি ধার করে অন্য কিছু ইউজ করছেন, টিচাররা এটাকে অ্যালাউ করবে না। দ্যাটস নট হাউ ইউ অ্যানসার ইয়ার কোয়েশ্চেন। সোজা কথা, বুঝাতে পারছি? তো দিস অফ দ্য পিপল এসএসসি পরীক্ষায় ম্যাথ কেমিস্ট্রি থেকে ফিজিক্সে প্লাস মিস করে। স্ট্যাটিস্টিক্স ঘাটায় দেখেন এই কাজটা কেন করে, কারণ ওই যে গাইডে যেভাবে করে দেওয়া আছে, এভাবে মুখস্থ করে যায়। এবং হ্যাঁ, মানে বোর্ড পরীক্ষায় মানে গাইড, এত মোটা একটা গাইডে যা লিখছে এমনি এমনি তো লেখে নাই, যারা লিখছে ওরা যথেষ্ট কষ্ট করেই লিখছে। হ্যাঁ, ওরা হয়তো বা s ইকুয়ালস টু u প্লাস v বাই 2 ইনটু t দিয়েই সলিউশন করছে, বিকজ দে ডোন্ট নো বেটার। ওটা ভিন্ন কথা। দে আসলে ডোন্ট নো বেটার কেন? বিকজ যারা ধরেন ফ্রেশ গ্রাজুয়েট হয় ওরা এই গাইড লিখতে চলে যায়। ঠিক আছে, ওদের আসলে ওই পড়ানোর এক্সপিরিয়েন্সও নাই। যদি আপনার পড়ানোর এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে স্কুলের টিচার কোন অঙ্কে কাটে আর কোন অঙ্কে নাম্বার দেয় এটা আপনি জানবেন না, সোজা কথা। আমি বুঝাতে পারছি? এবং স্কুলে পড়ে আসে একটা বুয়েট গ্রাজুয়েট বা ঢাকা ভার্সিটি গ্রাজুয়েট স্কুলে পড়ে আসছে 10 বছর আগে, 10 বছর না 6 বছর আগে, 6-7 বছর আগে এসএসসি পরীক্ষা দিয়ে আসছে। এত ফ্রেশ মেমোরি তার থাকে না, সিম্পল হিসাব। এবং তারা যখন টিউশনি করায় 4 বছর বুয়েটের ছেলে পেলে, যারা জাস্ট ধরো নর্মাল টিউশনি করায়, ওই কোচিং সেন্টারে এরকম ক্লাস নেয় না, বা মানে খুব বেশি ভালো মতো সবাইকে পড়ায় না, তারা আসলে ওই জিনিসটা দেখে না। যে স্কুলে যেমন ধরো কয়েকটা হাতে গোনা স্কুল আছে যে স্কুলের টিচাররা এই প্রপার নিয়মগুলো ফলো করে, বাকি ম্যাক্সিমাম স্কুলে দেখবা ওই s ইকুয়ালস টু u প্লাস v বাই 2 ইনটু t দিলেও নাম্বার দিয়ে দিবে, বাট বোর্ডে কিন্তু দিবে না। আমি আইডিয়াটা বুঝাতে পারছি? তো এই কারণে ওই এক্সপেরিয়েন্সের ল্যাকিংস এর জন্য এগুলো গাইডে আসে না। মানে ইটস আ ভিসিয়াস সাইকেল, ডিফারেন্ট কথা। ঠিক আছে? তো এই জন্য বলছি গাইডটা কেন ফলো করব, বিকজ গাইডে প্রচুর কোয়েশ্চেন। গাইডের পিছনে আবার 16 মডেল টেস্ট দেওয়া আছে। ঠিক আছে, বোর্ড মানে বোর্ড স্ট্যান্ডার্ড মডেল টেস্ট দেওয়া আছে। যদি আপনি এগুলো পারফেক্টলি দিতে পারেন, তবে প্রত্যেকটা টপিকের পর পর কুইজ দেওয়া আছে। যদি এগুলো পারফেক্টলি শেষ করতে পারেন ওই গাইডটা, আপনার আর কিচ্ছু লাগবে না, কিন্তু আপনি শেষ করতে পারবেন না, বিকজ ইউ ক্যানট ট্রাস্ট দি অ্যান্সার্স রিটেন দেয়ার। ওই অ্যান্সার গুলোর জন্য আপনি আমার কাছে আসবেন, ওই অঙ্কের সলিউশনের জন্য আপনি আমার কাছে আসবেন, যেখানে আপনার বুঝতে সমস্যা আপনি সেখানে আমার কাছে আসবেন। বাট দ্যাট ডাজ নট মিন শুধু আপনি গাইড করবেন, আপনার মেইন বইটাও পড়তে হবে, আপনার গাইডটাও পড়তে হবে। অ্যান্ড দেন আমি তো আছি যে কিভাবে লিখবেন কিভাবে লিখবেন না, কতটুকু লিখবেন কতটুকু বাদ দিবেন, আমরা সবাই মিলে ইন্টারঅ্যাক্টিভ ডিসকাস করব। আপনি একটা জিনিস লিখে নিয়ে আসছেন, আমি কেটে দিই, কেটে দেওয়ার পরপরই আপনি ওটাকে বাইবেল বেদ বাক্য হিসেবে ধরবেন না, আপনি আমার সাথে তর্ক করবেন। স্যার, হ্যাঁ করবেন, যে স্যার আমি এভাবে লিখছি, আপনি কেন কাটছেন আমাকে বলেন, আমি আমার লজিক আপনাকে দিব। আপনি তারপর সেটা মানবেন যে ঠিক আছে, না ভাইয়া যে কথাটা বলছে এটা ঠিক আছে, এটা মানা যায়। উইদাউট দ্যাট আপনি ব্লাইন্ডলি ফলো করেন না, আপনার নিজেরও আন্ডারস্ট্যান্ডিং লাগবে। আপনি কেন
এতটুকু লিখতেছেন, আমার কথায় যদি আপনি আজীবন অভ্যস্ত হয়ে যান, দেখেন আমি আপনাকে যে আজীবন পড়াইতে পারবো এরকম না, বা আপনিও যে আমার কাছে আজীবন পড়বেন এরকম না, রাইট? সো ইউ হ্যাভ টু ডেভেলপ দিস অ্যাবিলিটি। একজন টিচারের কাজ কি ভাই? আমি যা জানি, আমি যা বুঝি, আমি সেইটুকু আপনার ব্রেনে ডেভেলপ করে দিয়ে যাবো। নট যে আপনি আমার উপর ডিপেন্ডেন্ট থাকবেন, রাতে বেলা দিনের বেলা প্রশ্ন আসছে সারাক্ষণ আমারই প্রশ্ন করবেন এবং আমি যা বলছি চোখ বন্ধ করে ফলো করবেন, আমি এরকম পীর হইতে চাই, কখনোই চাই, এবং আজকেও চাবো। ঠিক আছে? So আপনাদের, আমার কাজ হচ্ছে আমি যা চিন্তা করতে পারি আমি সেটা আপনার ব্রেনে ডেভেলপ করে দিই। দ্যাটস ইট। সো এটার জন্য ইউ নিড টু নো আমি কি চিন্তা করি, বলছি। And that is why you need to ask me questions online and offline. You need to submit more your HWs and homeworks. ঠিক আছে? আমি এটা স্বীকার করি ভাই, বাসায় গিয়ে এতদিন এতগুলো ক্লাস করে যখন আপনি পড়তে বসেন, এক্সট্রা করে আবার এই হোমওয়ার্কটা করতে আপনার ইচ্ছা করে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আপনাদের জায়গায় আমিও ছিলাম। বাট দিস ইজ আ ভেরি ভেরি স্মল প্রাইস টু পে যদি আপনি একটা লঙ্গার পিরিয়ড অফ টাইম ধরে যা পড়তেছেন সেটাকে ধরে রাখতে চান। ভাই 14 বছর ধরে আমি নিজে পড়াইতেছি এবং 2009 সালে এসএসসি পরীক্ষা দিয়ে আসছি, সো মানে পড়াশোনা আরো অনেক আগে থেকে করতেছি। সো ওই এক্সপিরিয়েন্স দিয়ে বলতেছি, যারা এই পারফেক্ট মেথড গুলো ফলো করে আসছে, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, প্রচন্ড টাইম কনজিউমিং, নিজের প্রচুর এনার্জি ড্রেইন করে। দেখবেন যে ধরেন নামাজ কালাম করে রোজা রাখে পড়াশোনা করে তারপর গিয়ে আর এগুলো করতে ইচ্ছা করে না, বাট ওই যে আপনার ইচ্ছা না, মানে একটা জিনিস মাথায় রাখবেন, হোয়াট ইউ ফিল, আপনার ফিলিংস এর সাথে আপনার কি করতে হবে কি করতে হবে না এটার কোনো সম্পর্ক নাই। ইউ ক্যানট লেট ইউর ফিলিংস ইন দ্য ওয়ে অফ ইউর ওয়ার্ক। আপনাকে বুঝতে হবে এটা আপনার ওয়ার্ক, এটা আপনার অকুপেশন। আপনার ভালো লাগলেও আপনার করতে হবে, খারাপ লাগলেও করতে হবে। ইটস লাইক ওই যে ছোটবেলায় যখন নাপা খাইছেন বা প্রচন্ড জ্বর হলে যখন সাপোজিটরি দেয়, ভালো লাগে না, রাইট? বাট দ্যাটস আ নেসেসারি থিং, ইউ হ্যাভ টু টেক ইন যেন জ্বরটা নামে। সো মনে করেন এই যে হোমওয়ার্ক করতে বসতেছেন, এই যে প্রবলেম ফাইন্ড আউট করার মতো বিরক্তিকর কিছু নাই। কেন বলি? আপনি যখন প্রবলেম নিয়ে কথা বলতেছেন মানে আপনি স্বীকার করতেছেন আগে আপনি পারেন না, তখনই তো সমস্যা। আপনার ভিতরের ইগো আপনার বাধা দিবে, এতদিন ধরে পড়ছস পারস না মানে কি? এটা আপনি জানেন, আপনি বুঝেন না, কিন্তু আপনার ভিতর থেকে এটা চলে আসবে। দ্যাটস ওয়াই আপনার ওই প্রবলেম ফাইন্ড আউট করতে আবার যখন আপনি বই করবেন আপনার মনে হবে সবই তো প্রবলেম, কিছুই তো পারি না। এটা একটা কমপ্লেক্স। তাহলে কোনটা রেখা কোনটা ছাড়বো? যদি আপনার কাছে সব প্রবলেম মনে হয় আপনি সব প্রবলেম নিয়ে আমার সাথে কথা বলেন না। যদি আপনি ওই ডিফারেন্সিয়েটটা করতে না পারেন, আমি এইটুকু প্রবলেম মনে হচ্ছে, এইটুকু প্রবলেম মনে হচ্ছে, আমি কি করব, লেটস টক। কিন্তু আপনি বেশি করে হোমওয়ার্ক করে নিয়ে আসেন, লিখে নিয়ে আসেন, এবং লিখতে গেলে আপনি আসলে বুঝতে পারবেন যে আপনি আদৌ এটা পারেন নাকি আপনি পারেন না। বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে, অনেক মোটিভেশন দিছি, চলেন অঙ্ক করি। এবং আপনারা যতদিন পর্যন্ত আমাকে প্রবলেম না দিবেন ততদিন পর্যন্ত আমি মোটিভেশনই দিয়ে যাবো, বিকজ আমার তো ক্লাস টাইম শেষ করতে হবে। ক্লাসে তো আমার পড়ানোর নাই কিছু, আপনারা তো আমাকে প্রবলেম দিচ্ছেন না, আমি কি পড়াবো আপনাকে? আপনি যখন আমাকে প্রশ্ন করতেছেন না, তার মানে কি আপনি সব পারেন? অথবা আপনি পড়েনই নাই। দুই ক্ষেত্রেই আমার পড়ানো আপনাকে হচ্ছে গিয়ে মানে মিনিংলেস। আপনি যদি সব পারেন, পড়ানো তো অবশ্যই মিনিংলেস। আপনি পারেন, আর আপনি আমাকে পড়ে আসেন নাই। সো আমি আপনাকে এখন পড়াইতেছি, আপনি জানেনই না আমি থেকে কি পড়াইতেছি। আপনি আপনার মাথা, আপনার ব্রেইন ওটুকু ধরতেই পারবে না যে এখানে কত রকমের ভ্যারিয়েশন হইতে পারে। আপনার কাছে মনে হবে ভাইয়া বোর্ডে যা দেখাচ্ছে ওইটুকুই মনে হয় ভ্যারিয়েশন, এর বাইরে মিনিংলেস। বুঝতে পারছেন? সো মানে ওই যে আমরা যখন ক্লাস 5 এ ছিলাম তখন আমাদের ইংলিশ ফর টুডে বইয়ে নাসিরউদ্দিন হোজ্জার একটা গল্প ছিল, যেটা আমি কয়েকদিন আগে আমার ফেসবুক পেজ থেকে পোস্ট করছি। নাসিরউদ্দিন হোজ্জা একদিন ক্লাসে ঢুকছে। সে ক্লাসে ঢোকার পর পুরা ক্লাস টাইম চুপচাপ বসে ছিল, স্টুডেন্টরাও বসে ছিল, মজা টজা করে চলে গেছে। স্টুডেন্টরাও কোনো কথা বলে নাই, নাসিরউদ্দিনও কথা বলে নাই। এরকম 3 দিন হয়েছে। 3 দিন পরে চতুর্থ দিন একটা স্টুডেন্ট তার কোয়েশ্চেন করছে, এবং তখন বলছে এই যে আজকে থেকে আমরা পড়াশোনা শুরু করব। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, স্টুডেন্টরা যদি টিচারকে কোয়েশ্চেন না করে, there is nothing to progress on. You have to ask me questions, you have to submit your problems to me. And মানে ধরো শুধুমাত্র হোমওয়ার্ক করে নিয়ে আসলাম, নট এনাফ। হোমওয়ার্ক করতে গিয়ে আমি প্রিটি শিওর, এবং তুমিও জানো ভাই, তুমি সবকিছু ঠিক মতো করো নাই, তোমার দুই একটা জিনিস দেখা লিখতে হয়েছে, হয়েছে না? ওটা তো তোমার প্রবলেম। তুমি তো ওইটা নিয়েই পরদিন আমি জিজ্ঞেস করবা যে ভাইয়া এটা কিন্তু আমি লিখছি, কিন্তু এটা কিভাবে লিখছি আমি জানি না, আমি দেখা লিখছি, আমার এটা বুঝায় না। হইতে পারে খুবই খুবই সিম্পল একটা টপিক,
তুমি তাও কোয়েশ্চেন করবা। তোমার যদি মনে হয় ওই সিম্পল টপিক রেগুলার ক্লাসে করা সমস্যা প্রশ্ন, তুমি তাহলে সেই প্রশ্নগুলো আমার ফেসবুক গ্রুপে গিয়ে পোস্ট করো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিয়ে আসো। এবং আরেকটা জিনিস তোমাকে আমি বলি, আমাদের তোমরা যদি 16 নম্বরের মধ্যে আমাকে এই প্রবলেমগুলো সবাই সম্মিলিতভাবে দিয়ে রাখো, আমি তাহলে প্রবলেমগুলো একটা স্লাইডের মধ্যে লিখে নিয়ে আসতে, তাহলে ক্লাসে বসে আমার এগুলো লেখা লাগে না। আমি তোমাদেরকে জাস্ট দেখো, এই দেখো এই প্রবলেমটা পড়ো, সবাই সবাই একবার পড়লা, লিখতে মানে পড়তে তো লেখা থেকে আর কম সময় লাগবে, পড়ো, পড়ার পর আমি সলভে চলে যেতে পারি সরাসরি। অথবা যদি আমার কাছে এরকম স্লাইড রেডি থাকে, আমি প্রতি বৃহস্পতিবার তোমাদের রাতে বেলা দিয়ে দিতে পারি যে এই স্লাইডটা আমি পড়াবো কালকে, দেখে আসো, পড়াবো। তোমরাও তাহলে ক্লাসে আসার আগে প্রপারলি ইনফর্ম যে আজকের ক্লাসে সকাল 10টা থেকে 11টা আমরা এইটুকু পড়বো। চিন্তা করো তখন আমরা কত ফোকাস থাকতে পারি। এবং ওই রিলেটেড আরো প্রশ্ন তুমি যখন পরের দিন আসার রেডি করে নিয়ে আসতে পারবা, যে ঠিক আছে আজকে থেকে এইটুকু করবো, তাহলে আমরা এগুলা প্রশ্ন রেডি করি। আমি বুঝাইতে পারছি? এখন হ্যাঁ, অনেক টিচার এরকম প্রবলেম ছাড়া নিজেরা স্লাইড রেডি করে নিয়ে আসে, আমি ওইটার পক্ষপাতী না। কেন? Because আমি আমার মতো পড়াইলাম, তোমার ফিডব্যাক নিলাম না। ওইটা ওয়ান ওয়ে ক্লাস হয়, আমি ওয়ান ওয়ে ক্লাস নিয়ে অভ্যস্ত না, আমি সবসময় টু ওয়ে ক্লাস নিয়ে অভ্যস্ত, সব সময়। আমি এর বাইরে যাইতে চাই না, কারণ এর বাইরে পড়ানোটা আমার কাছে ফাঁকিবাজি মনে হয়, পিওর সিম্পল ফাঁকিবাজি। Because আমার কাজ তোমাকে সিলেবাস শেষ করানো না, আমার কাজ তুমি যা পারো না, তুমি যা জানো না, সেইগুলো তোমরা জানো না, এবং আমি যা চিন্তা করতে পারি তোমরা সেটা চিন্তা করতে পারো না। শেষ। সো প্লিজ আস্ক মি কোয়েশ্চেন্স মোর। এই যে ধরো 2 সপ্তাহ বন্ধ বাবা, ঈদের জন্য আমরা 4 তারিখ শুক্রবারে আবার ক্লাসে বসবো ইনশাআল্লাহ। 5 তারিখ শনিবার, শুক্রবার দিন বাদ বাদ দিব। যদি আচ্ছা, দেখা যায়, দেখা যায়। ব্যাপারটা হচ্ছে যে ওকে, আসো এখন এটা সি নাম্বারটা সলভ করি। ফার্স্ট অফ অল দেখো, আমাদের এই সি নাম্বারটা সলভ করতে গেলে এই যে 40 মিটার পার সেকেন্ড ভেলোসিটি হচ্ছে 16 সেকেন্ডে, রাইট? সো আমাদের শুধুমাত্র সি নাম্বার সলভ করার জন্য এই লেফট হ্যান্ড সাইডের ডেটাগুলো দরকার, রাইট হ্যান্ড সাইডের ডেটাটা দরকার নাই। ঠিক আছে? এখন এইটুকু ডেটা পর্যন্ত আমাকে আগে ফিগার ড্র করতে হবে। ফিগার ড্র করা ছাড়া আমরা কোনো ম্যাথ কখনোই করব না, যত সিম্পলই হোক না কেন। পরীক্ষায় ফিগার ড্র করলা কি করলা না আমার ব্যাপার না, তোমার ব্যাপার। বাট বাসায় যখন প্র্যাকটিস করবা তখন অবশ্যই ফিগার ড্র করে প্র্যাকটিস করবা। ঠিক আছে? ওকে। তো ফার্স্ট অফ অল আমি অ্যাজিউম করে নিচ্ছি, এবং যখন তুমি এই ফিগারটা ড্র করতেছো ইট ইজ কাস্টমারি তুমি কি ড্র করতেছো সেটা একটা ডেসক্রিপশন দাও। লেট আস অ্যাজিউম অ্যান অবজেক্ট স্টার্টস ফ্রম পয়েন্ট এ at t equals to 0 from at rest, because according to the data আমাদের u equals to 0 মিটার পার সেকেন্ড, তাই না? এই যে দেওয়া আছে। ওকে, let us also assume the object reaches point b after t1 equals to 16 seconds, and when the object is at point b the final velocity is 40 মিটার পার সেকেন্ড।
সরি, চলো যেটা বলছিলাম। সো বি পর্যন্ত এই 16 সেকেন্ডে ভদ্রলোক যতটুকু ডিস্টেন্স ক্রস করবে এইটুকুকে ধরে নিলাম S1। ঠিক আছে, এখন আমি যদি বি আর এর মাঝখানে একটা পজিশন ধরি সি, যেই সিতে আসতে আমার অবজেক্টটা লেটস সে 15 সেকেন্ড টাইম নিছে, তাহলে এ থেকে সি পর্যন্ত আবার যে ডিস্টেন্সটুকু আছে এইটুকু ধরলাম মনে করেন S2। তাহলে আমার কোয়েশ্চেন অনুযায়ী BC is equal to AB minus AC বের করতে বলছে না? কারণ আপনাকে বলছে 1 সেকেন্ডে 16th অর্ডারে বা 16th সিকোয়েন্সের ওই 15 সেকেন্ড পর্যন্ত সে এসি আসছে। আচ্ছা, হইতে পারে, হইতে পারে। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023-এ আসছে। কতটুকু গ্যাপ আসছে এক্স্যাক্টলি এরকম টাইপের কোয়েশ্চেন। এখানে 15 16 এর জায়গায় কুড বি 13 সেকেন্ড, কুড বি এনি টিএফ সেকেন্ড। ঠিক আছে, সো সোজা কথা ওই অর্ডারের সেকেন্ড মধ্যে ডিফারেন্স করে দিলে আমি ওই 1 সেকেন্ডে কতটুকু আগাইছে এই বিসি টুকু বের করে ফেলতে পারছি পারছি না? তো আমার ফার্স্ট কাজ হচ্ছে এখন এখানে আগে এবি এর জন্য ইকুয়েশন ডেভেলপ করা। এবি এর জন্য আপনার ডিসপ্লেসমেন্ট কত ধরছেন? S1। S1 ইকুয়ালস টু আপনি ফর্মুলা বলবেন UT1 প্লাস হাফ অফ AT1 স্কয়ার। রাইট, ভেরি গুড। এখন ভ্যালুগুলো যদি বসাই 0 প্লাস হাফ অফ এ, আচ্ছা এ তো আমরা বের করি নাই, বাট একটু আগে দেখে আসছিলাম যে এ ইকুয়ালস টু 10/4 ছিল, তাই না? 10/4 মানে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আলাদা করে বের করে নিয়ে আপনারা, ঠিক আছে? সো হাফ ইন্টু 2.5 ইন্টু T1 হচ্ছে 16 স্কয়ার। বলা যায়? একটু দেখেন তো ক্যালকুলেশন করে S1 টা কত আসে।
আর এসি এর জন্য s2 equals to u into t1 plus half of a, sorry t1 না t2, half of a t2 square 0 plus half into 2.5 into t2 square মানে হচ্ছে কত আমাদের 15 স্কয়ার। বলা যায় কত আসে এটা? 281.25 মিটার। তাহলে বিসি কত? 320 মাইনাস 281.25 কত আসে দেখেন তো? 38.75 ব্যাস। বুঝতে পারছি। এখন সিকিউতে আসলে তো এভাবে করলাম, যদি এমসিকিউতে আসে তাহলে কিভাবে করবেন? শর্টকাট লাগবে একটা, মানে থাকলে ভালো, লাগবে না থাকলে ভালো, রাইট? সো সেই শর্টকাট টেকনিকটা দেখাই। এটুকু বোঝা গেছে? Okay. আসলে আমরা একটু দেখেন কি করছি। আমরা করছি t1 সেকেন্ড টাইম পর্যন্ত, বা t1 না বলি t সেকেন্ড টাইম পর্যন্ত একটা অবজেক্ট s ডিস্টেন্স ক্রস করছে, আর বলছি আবার সেই একই অবজেক্ট t-1 সেকেন্ড পর্যন্ত s প্রাইম ডিস্টেন্স ক্রস করছে, তাই না? আমরা ওই লাস্ট 1 সেকেন্ডে কতটুকু আগাইছে এটা বোঝার জন্য s মাইনাস s প্রাইম করছি, কারেক্ট? এখন একটা জিনিস দেখেন, s এর ইকুয়েশন হচ্ছে, যদি আমি বলি দুইজনের জন্য ইনিশিয়াল ভেলোসিটি u হচ্ছে সেম, তাহলে s ইকুয়ালস টু ফর্মুলা ফার্স্টে ut প্লাস হাফ অফ at স্কয়ার, রাইট? আর s প্রাইমের জন্য ফর্মুলা কি? u ইনটু t-1 প্লাস হাফ অফ a ইনটু t-1 হোল স্কয়ার, তাই না? একজন 1 সেকেন্ড বেশি গেছে, একজন কম গেছে, তাই না? ওকে। সো এখন যদি আমি বিয়োগ করি, s মাইনাস s প্রাইম পাবো না? বোথ সাইড থেকে প্রথম যে টার্মটা আছে এখানে u কমন যায় না? u কমন নিলে t মাইনাস t-1 এরকম না? ওকে। প্লাস আবার দ্বিতীয় টার্ম থেকে কি হাফ অফ এ কমন যায় না? হাফ অফ এ কমন গেলে টি স্কোয়ার মাইনাস t-1 হোল স্কোয়ার, বলা যায়? এখন একটা ক্যালকুলেশন দেখেন, এই টি আর এই টি কি ক্যান্সেল আউট হয়ে যায় না? এই মাইনাসে মাইনাসে কি প্লাস না? তাহলে প্লাস ইউ থাকে, আর কিছু থাকে? প্লাস হাফ অফ এ টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার প্লাস 2t-1, বলা যায়? তাহলে এই টি স্কোয়ার আর টি স্কোয়ার কি কাটাকাটি চলে যায় না? তাহলে 2t-1 থাকে। তাহলে ফাইনালি আমি এই ফর্ম, মানে এটাকে ধরেন এস টি বললাম, এস টি বললাম যে ওই টি তম 1 সেকেন্ডে কতটুকু গেছে, তার জন্য ফর্মুলা বলতে পারি এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2t-1। এখন একটু আগের ফর্ম আমাদের যে ডেটা ছিল সেটা মান বসান, 0 প্লাস হাফ অফ এ কত ছিল 2.5, আর 16 সেকেন্ডে চাইছে না, 2 ইন্টু 16 মাইনাস, ক্যালকুলেশন করে দেখেন কত আসে, হাফ ইন্টু 2.5 ইন্টু 31। Yes, MCQ এর জন্য যদি এরকম তম 1 সেকেন্ডের জন্য হয় তাইলে এটা।
এনিওয়েজ আজকে তার এই পর্যন্তই। সেকেন্ডটা তো নিজে করে নিও।